একবার না পারিলে দেখো শতবার। শতবার না, লিটন তো দারুণ ব্যাটসম্যান, তার 3বার লেগেছে স্কুপ শট খেলতে গিয়ে আউট হতে। স্কুপের হ্যাটট্রিক করে অবশেষে তিনি বল স্ট্যাম্পেনে বোল্ড হতে পেরেছেন। দারুণ দারুণ, এই লিটনকে তো আমরা চাই। চিন্তা করেন, একজন ক্রিকেটার, নামের পাশে রান নাই, দারুণ রকমের অফ ফর্মে, ভয়াবহতার অবস্থা, তিনি ফোর্থ স্ট্যাম্পের একটা বল শর্ট অফ লেন্থ স্কুপ খেলার চেষ্টা করলেন, ঠিকঠাক টাইমিং হলো না। তারপরের বলটা একটু স্লোয়ার, ফিফথ স্ট্যাম্প অ্যারাউন্ড, ব্যাটে লাগে বোল্ড হওয়া থেকে বেঁচে গেলেন স্কুপ খেলতে গিয়ে। এবং তার পরের বলটাও স্কুপ খেললেন, স্কুপের হ্যাট্রিক। এই ইন্ডিকেশন কি বলে? লিটন ভয়াবহ মানসিক চাপে রয়েছেন, তার মাইন্ড সেট আপটাই ঠিক নাই। উইকেটে এসে লিটন যেন কি করবেন বুঝে উঠতে পারছেন না। এর আগে আমি লিটনকে নিয়ে 2টো ভিডিও করেছি, সেখানে 2টো প্রবলেম স্পষ্ট করে বলেছি। একটা হচ্ছে লিটনের খেলার কোনো প্যাটার্ন খুঁজে পাওয়া যায় না, আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে লিটন মনস্তাত্ত্বিক একটা দ্বন্দ্বে ভুগছেন। এবং দ্বিতীয় ভিডিওটাতে স্পষ্ট করে বলেছিলাম, যদি প্রথম 3 ম্যাচে লিটন 50 রানও না করতে পারেন, তখন পরের 2 ম্যাচ জিম্বাবুয়ের এগেনস্টে টিম ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নেবে? লিটনকে খেলাবে, নাকি দলে থাকা বা স্কোয়াডের সঙ্গে থাকা বিকল্প যে ওপেনার পারভেজ ইমন, তাকে খেলানো হবে? এটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। কিন্তু লিটন 3 ম্যাচে 50 কিন্তু করতে পারেননি। প্রথম ম্যাচে 1, পরেরটা 23, এবং সবশেষ বা থার্ড টি-20তে 12 রান। লিটন রান কম করেছেন, তার টেকনিকের সমস্যা হচ্ছে, এই সমস্ত আলোচনা অনেক বাইরের আলোচনা। প্রথম যে আলোচনা সেটা হচ্ছে লিটনের মাইন্ড সেট আপ। একটা প্লেয়ার যে এত বছর, 8-9 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে, তিনি কিভাবে স্কুপ খেলার হ্যাটট্রিক করে আউট হতে পারেন? যেহেতু আগে 2টো স্কুপ কানেক্ট হয়নি, থার্ড স্কুপ তার খেলতে হবে। এটা কি জেদ, রাগ, ক্ষোভ, ইগো? কার প্রতি? লিটনের এই যে অবস্থা, এই অবস্থার জন্য দায়ী শুধুমাত্র লিটন। এখন বিশ্বকাপ দলে লিটনকে বাদ দিয়ে দেওয়া হবে এই সম্ভাবনা খুবই কম। কিন্তু এই লিটনকে বিশ্বকাপে নিয়ে গিয়ে বাংলাদেশকে খুব ভালো কিছু আশা করতে পারে, হতেও পারে। বিশ্বকাপে প্রথম 4 ম্যাচ যে বাংলাদেশ খেলবে গ্রুপ পর্যায়ে, সেখানে লিটন 4 ম্যাচে একটা 100 করলেন, 2টো 50 করলেন, আমি জানি না, হইতে পারে, বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সেটা ভাবতে পারে। কিন্তু লিটন কোনো একদিন ভালো খেলবেন, এই কোনো একদিনের প্রত্যাশায় বাংলাদেশ ক্রিকেট ধুকছে, ওপেনিং স্লটে ধুকছে, লিটনের কারণে দারুণভাবে ধুকছে। এবং চিন্তা করে দেখেন যে এই টি-20তে 3টা স্কুপ খেলে আউট হওয়া একমাত্র ঘটনা না। আপনি টেস্টে লিটনের ডাউন দ্য উইকেট এসে প্রথম বলে দল যখন বিপক্ষে, এই যে কিছুদিন আগে শ্রীলঙ্কার বিপক্ষে আকাশে উঠিয়ে দেওয়া, মনে আছে? সেটা নিয়ে কি ভয়াবহ সমালোচনা হয়েছিল। অনেকে তো এরকম বলেছেন যে সে টেস্ট ক্রিকেট খেলারই যোগ্য না। ওটাও তার ওই সাইকোলজিক্যাল প্রবলেমের একটা ভীষণ রকম বাজে উদাহরণ। এই লিটন কিছুদিন আগে ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে একটা 50+ ইনিংস খেলেছেন, 55-56 এরকম। সেই ইনিংসে তিনি কত বলে খেলেছিলেন আপনি মনে করতে পারেন? 105 বা 6 বলে। এই যে আমি বলছি যে লিটনের খেলার কোনো প্যাটার্ন খুঁজে পাওয়া যাচ্ছে না, বুঝতে পারছেন কেন বলেছিলাম? ঠিক এই কারণেই বলেছিলাম। লিটনের মতো প্লেয়ার 50, 55, 56 রান করবেন 100+ বলে, এটা আপনি কখনো চিন্তা করেছেন? লিটন 100 বল খেলে তার 170 করার কথা, তার ক্যালিবার ওই রকম, কিন্তু ক্যালিবারের ধারে কাছে তিনি নাই। লিটনের অবস্থা ভয়াবহ ভাই। আপনারা যে যাই বলেন, লিটনের যত প্রশংসাই করেন, বিশ্বকাপে লিটনের বিকল্প নাই, এটা আমি মানি, এটা আমি মেনেই বলছি। বিকল্প নাই এই কারণে বলছি যে বাদবাকি যারা আছে কেউই প্রস্তুত না। কেননা ওই যে প্রিভিয়াস সমস্যাগুলো, বাংলাদেশ ক্রিকেট তো কাউকে প্রস্তুত রাখে না। যখন যে ফর্মে থাকে বা একটু অফ ফর্মে থাকে তাকে খেলিয়েই যায়। একজন বিকল্প যে সে না থাকলে তৈরি হবে, বাংলাদেশ ক্রিকেট সে বিকল্প তৈরি করতে পারেনি। সো লিটনের বিশ্বকাপে যাওয়াটা মোটামুটি নিশ্চিত। কিন্তু এই রকম ফর্ম নিয়ে, এই রকম মাইন্ড সেট আপ নিয়ে উইকেটে গিয়ে একজন ক্রিকেটার বুঝতে পারছেন না তিনি কি করবেন। তিনি কি মেরে খেলবেন না ধরে খেলবেন? যেদিন ধরে খেলতে যান সেদিন সবচেয়ে বড় যে সমস্যাটা হয়, 20, 25, 30 বলে ধরেন 100 স্ট্রাইক রেট রান করেছেন লিটন, 25 বলে 25 করেছেন, তারপর আউট হয়ে আসেন। যেখানে 30 বলে 30 করার পরে পরের আরো 30 বলে তার 70 করার কথা, সেখানে সেট হয়ে লিটন উইকেট দিয়ে আসেন। যেদিন শুরু থেকে মারতে যান সেদিন 4-5 রান করে আউট হন। এবং শূন্য করা বা সিঙ্গেল ডিজিটে আউট হওয়ার উদাহরণ তো ভুরি ভুরি। কেন, শ্রীলঙ্কার এগেইনস্টে তো প্রথম 2 ম্যাচে পরপর 2টো শূন্য করে তিনি দল থেকেই বাদ পড়েছিলেন। এমনকি শ্রীলঙ্কার এগেইনস্টে টি-20তেও 1 শূন্য 1 7। এই জিম্বাবুয়ে সিরিজেও প্রথম ম্যাচে 1 করেছেন, পরের ম্যাচে তিনি রান যে করেছেন কত, 25 বলে 23। ভাই,
লাইফ পে রান করেছেন এবং লাইফ পেও সেটা ক্যারি অন করতে পারেননি। সব মিলে যে যাই বলুক, বিসিবি মানুক না মানুক, টিম ম্যানেজমেন্ট মানুক না মানুক, লিটন দাসের অবস্থা ভয়াবহ রকমের খারাপ। এবং এর কারণে সবচেয়ে বেশি চাপে যারা থাকবেন তারা হচ্ছে নির্বাচকরা। আমি ওই ভিডিওটাতে বলেছিলাম যে লিটন যদি 5 ম্যাচ খেলে 100 রান না করতে পারেন, কিংবা প্রথম 3 ম্যাচে যদি 50 রান না করতে পারেন, নির্বাচকরা পড়বেন সবচেয়ে বড় দ্বিধাতে। লিটনকে বাদ দিবেন না রাখবেন, বাদ যদি দেন কাকে নেবেন, আর রেখে কি করবেন সেটাও তাদের মাথায় এই মুহূর্তে সঠিকভাবে কাজ করার কথা না। কারণ যা কিছুই হোক না কেন, লিটনকে বাদ দেওয়া হোক বা লিটনকে রেখে দেওয়া হোক, নির্বাচকদের একটা সমালোচনা হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আনফর্চুনেটলি নির্বাচকরা নিরুপায়। প্লেয়ারদের অবস্থা এত দূর অব্দি ভয়াবহ যে নির্বাচকরা কাকে নেবে কাকে বাদ দেবে তারা নিজেরাই হয়তো ডিসিশন নিয়ে নিতে পারবেন না। এবং আপনাকেও যদি নির্বাচকের জায়গায় বসিয়ে দেওয়া হয়, আপনিও হিমশিম খাবেন যে ভাই এদের নিয়ে কি করব। লিটনের কথা শেষ করার আগে জাস্ট ছোট করে আরেকটা বিষয় বলে যাই, যে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, এই প্রথম শান্ত টি-20 যে এক্সপিরিয়েন্স বা টি-20 যে অ্যাপ্রোচ, সেটা নিয়ে আমি কথা বলছি। শান্ত, আমি যদি ভুল না করি, 30+ টি-20 ইন্টারন্যাশনাল খেলে ফেলেছেন। এবং এই 30+ ইন্টারন্যাশনাল টি-20 খেলার পরও শান্তর অ্যাপ্রোচটা ওয়ানডে ব্যাটসম্যানশিপের থেকে টি-20 ব্যাটসম্যানশিপে টার্ন করতে পারেনি, বা তিনি ওই জায়গাতে তার ব্যাটসম্যানশিপটাকে নিয়ে যেতে পারেননি। এখনো শান্তর ব্যাটিং দেখলে মনে হয় তিনি যেন টি-20 না, অনেকটা ওয়ানডের মেজাজেই খেলছেন। কেননা শান্তর স্ট্রাইক রেট 111, এবং এটা নিয়ে একটা আলোচনাও শুরু হয়েছে বা কথাও হচ্ছে যে 20টা দল বিশ্বকাপে অংশ নিচ্ছে তাদের ক্যাপ্টেনদের মধ্যে বা তাদের যে ক্যাপ্টেনরা রয়েছেন তাদের মধ্যে শুধুমাত্র উগান্ডার ক্যাপ্টেনের স্ট্রাইক রেট শান্তর চাইতে কম, বাকি 18 জন শান্তর ওপরে। এমনকি গত 1 বছরে শান্তর স্ট্রাইক রেট 110-11 এরকম। সো শান্তর অবস্থাও কিন্তু ভয়াবহ না হলো ভালো না, এটা ভালো কোনো সাইন না। আপনার দলের প্রথম 3 ব্যাটসম্যান একজন ভয়াবহ রকমের অফ ফর্মে, তার চাইতে বড় কথা যে লিটন দাসের কথা বলছি আমি। লিটন দাস খেলাটা কিভাবে গুছিয়ে খেলবেন, কোন ওয়েতে ব্যাট করবেন, কিভাবে ব্যাট করবেন, পরিকল্পনা কি, কোনো কিছুতে তিনি সেটেলই করতে পারছেন না। আপনার ক্যাপ্টেন টপ 3 আরেকজন, তার স্ট্রাইক রেট মতো 110, এবং তার ব্যাটিং দেখে মনে হয় তিনি ওয়ানডে ধাঁচের ব্যাট করেন। এই যদি আপনার টপ 3 অবস্থা হয়, আপনি বিশ্বকাপ খেলতে যাওয়া মানে কি? আপনি বিশ্বকাপ শুধুমাত্র অংশ নেওয়ার জন্য যাচ্ছেন, কোয়ালিফাই করেছেন, অংশ নিতে যাচ্ছেন। আপনার কাছ থেকে বিশ্বকাপ আপনি সুপার 8 খেলবেন, সেমিফাইনাল খেলবেন, এই পর্যন্ত কেউ চিন্তা করতে পারবে? যদি করতে পারে তাহলে হয়তো জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়, সাকিব, রিয়াদ, এদের কথা বা এদের ওপরে ভেবে চিন্তা করতে হবে। বাট বাংলাদেশের টপ অর্ডারের টপ 3 প্রথম 2 জন লিটন এবং শান্ত, একজনের অবস্থা ভয়াবহ, আরেকজনের ফর্ম নিয়ে রীতিমতো দুশ্চিন্তার বিষয় রয়েছে। সো আনফর্চুনেটলি আমাদের এগুলো নিয়ে আলোচনা করতে হচ্ছে বিশ্বকাপের আগে। এখন জাস্ট একদিন আগেই সম্মানিত বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এই ব্যাটারদের ব্যাটিং নিয়ে তার ক্ষোভের কথা জানিয়েছেন, এবং তিনি বলেছেন যে এই যে সামনে বিশ্বকাপ, এখন আর আসলে বাইরের কোনো কিছু না নিয়ে বিশ্বকাপের ওই ফেস নিয়ে আমাদের আসলে ভাবা উচিত। আমরাও সেটাই ভাবছি, সবাই সেটাই ভাবছে। কিন্তু যারা ক্রিকেটার, যাদের পারফর্ম করতে হবে, লিটনদের পারফর্ম করতে হবে, শান্তদের পারফর্ম করতে হবে, তারা কতটুকু ভাবছে? লিটন ভেবে ভেবে কি করছেন? 3টা স্কুপ খেলে বল স্ট্যাম্পে টেনে এনে আউট হচ্ছেন। এর চাইতে বাজে ক্রিকেট, বাজে ব্যাটিং এর উদাহরণ একজন ওপেনারের হতেই পারে না। এবং বাংলাদেশ ক্রিকেট হিস্ট্রিতে আপনি খেয়াল করে দেখবেন যে লিটনকে বরাবরই অনেক বড় ব্যাটার হিসেবে দেখা হয়। তার টেকনিক, তার স্কিল, তার ব্যাটিং এর সৌন্দর্য, এগুলো নিয়ে অনেক আলোচনা হয়। কিন্তু কাজের কাজ লিটন খুব কম সময়ই করতে পারেন, এবং গত কিছুদিন ধরে এই কাজের কাজ করতে না পারায় বাংলাদেশ ক্রিকেট ভয়াবহভাবে ভুগছে। এবং লিটন যদি ফর্মে না ফিরতে পারেন, তারপরও যদি বিশ্বকাপে যান বা বিশ্বকাপেও এই অবস্থা যদি থাকে, লিটন শান্ত দুজনের ক্ষেত্রেই আপনি নিশ্চিত থাকেন বাংলাদেশের ব্যাটিং অর্ডার ভুগবে বিশ্বকাপে। এবং আনফর্চুনেটলি আমরা যখন স্বপ্ন দেখছি যে নেদারল্যান্ডস, নেপাল এদেরকে হারাবো, আর একটা ম্যাচ জিতে সুপার 8-এ যাবো, এই সবকিছু খুব রিস্কে পড়ে যাবে। মোরাল অফ দ্য স্টোরি, এইভাবে ক্রিকেট খেলে, এইভাবে ব্যাট করে আপনি ভালো কোনো কিছু অ্যাচিভ করতে পারবেন না। সো লিটন দাসকে নিয়ে টিম ম্যানেজমেন্ট কি করবে আমি জানি না, কিন্তু লিটন দাসকে নিয়ে সিরিয়াসলি ভাবার সময় হয়েছে। এবং বিশ্বকাপের আগে ভাবার স্পেসটা হয়তো কম, যদিও ভাবনার অবকাশটা কিন্তু লিটন নিজেই করে দিচ্ছেন। ওই যে ভিডিওতে বলেছিলাম 3 ম্যাচে যদি 50 না করেন তখন কি হবে? এখনো 2 ম্যাচ আছে, লিটনকেই খেলানো হবে নাকি পারভেজ ইমনকে সুযোগ দেওয়া হবে? সৌম্যর সঙ্গে আমি পার্সোনালি পারভেজ ইমনকে সুযোগ দেওয়ার পক্ষে, কেননা তানজিদ তামিমের কাছ থেকেও আমরা 3টা ইনিংস পেয়েছি। একটা ইনিংস তিনি 3 লাইফ পেয়ে 67 করেছেন, বাকিগুলো মানে 12-20 এরকম করেছেন, খুব ভালো কিছু হয়নি।
এখন পারভেজ ইমন এবং সৌম্যকে একটু বাজিয়ে দেখেন দুটো ম্যাচ, এবং ওই ভিডিওতে আমি স্পষ্ট করে বলেছিলাম যে লিটনের এত বাজে ফর্মের পর পারভেজ ইমনকে 2 ম্যাচে যদি সুযোগ দেওয়া হয়, তিনি যদি 2 ম্যাচ ভালো খেলে ফেলেন, টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকরা পড়বে তখন আরো বড় দ্বিধার মধ্যে যে লিটনকে বাদ দিয়ে পারভেজ ইমনকে নিয়ে যাব নাকি লিটনকে রাখবো। এবং পারভেজ ইমনকে যদি আবার নেওয়া হয়, বাংলাদেশের টপ অর্ডারের 5 জনের 4 জন হয়ে যায় বাঁহাতি। এই ভেজালের শেষ কোথায় আমার মাথায় ঠিক কাজ করে না। বাট নির্বাচকরা দায়িত্বে যেহেতু আছেন, টিম ম্যানেজমেন্ট, তাদের মাথা কাজ করাতে হবে। আর মাথা কাজ করিয়ে সঠিক সলিউশনটা বের না করতে পারলে সামনে কিন্তু ভালো কিছু নাই।